প্রশ্ন। স্যার, আপনি বিখ্যাত কার্ডিওলজিস্ট, একজন চিকিৎসক, ডক্টর কুণাল সরকার। সেই জায়গা থেকে আজকের আপনি এগরাতে এসছেন, আপনি ফার্মারোজ ল্যাবরেটরিতে এবং তার এই প্রতিষ্ঠানে এসে আপনি আজকে পেশেন্ট দেখলেন। আজকের এই যে কার্ডিওলজিস্টের ব্যাপারটা নিয়ে আপনি একটু বলুন। আপনি দেখুন, কথাটা হলো যে আমরা এমন একটা সময়ের মধ্যে রয়েছি যে সময়ের মধ্যে তার নিজস্ব চ্যালেঞ্জ আছে, নিজস্ব অসুবিধা আছে। আবার আমরা যদি জিনিসটাকে একটু সদর্থক বা একটু পজিটিভলি চিন্তা করি, যে আমি সত্যিকারের কোনোদিন বুঝতে পারিনি বা ভাবতে পারিনি, যেমন কম বেশি 30 বছর আগে যখন বিদেশ থেকে এসে আমার রাজ্যে, আমার দেশে, আমার শহরে মেডিসিন প্র্যাকটিস করতে শুরু করলাম, সেদিন কখনো আপনি স্বপ্নেও ভাবতে পারি না যে আমরা এইভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমরা যেটুকু বিদ্যে বুদ্ধি, যেটুকু মানুষেরকে সুস্থ করার সামান্য অভিজ্ঞতা, ক্ষমতা আমাদের আছে, যে সেইটা আমরা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সেই চিকিৎসাটা করতে পারব। কারণ সামগ্রিকভাবে আপনারা জানেন যে এখন দেশ বিদেশ নানান দিকে চিন্তা করলে আমাদের ঝুট ঝামেলা সমস্যার অভাব নেই, কিন্তু হাজারো সমস্যা মাথায় করে বুঝতে হবে যে আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যে আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টা একজন চিকিৎসকের কাছে তার পলিটিক্স বা তার রাজনীতিটা ইম্পর্টেন্ট নয়। একজন চিকিৎসকের কাছে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এক সময় মেডিসিন ছিল একটা আভিজাত্যের লক্ষ্য। আজকে যার কাছে দুটো পয়সা আছে, যার কাছে অর্থশক্তি আছে, যার কাছে সামর্থ্য আছে, তারাই চিকিৎসা পেত, বাকি মানুষেরা পেত না। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে আমাদের হাতে নানান রকম উপায় আছে, সরকারি বেসরকারি স্কিম, কার্ড, আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর মাধ্যমে, ভারতবর্ষে আয়ুষ্মানের মাধ্যমে, রাজনৈতিক তর্ক বিতর্ক থাকছে, কিন্তু আমাদের দেশ, আমাদের সোসাইটি এমন একটা সময় যাচ্ছে যেখানে আজকে চিকিৎসা মানুষের নাগালের মধ্যে এসে দাঁড়িয়েছে। আরও অনেক কাজ করার বাকি আছে, আরও অনেক ইমপ্রুভমেন্ট করার বাকি আছে। এবং আমরা ধরুন আমাদের রাজ্যে যে 10 কোটি মানুষকে, এই যে একটা বৃহৎ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর যে একটা ডিস্ট্রিক্ট, সেখানকার আমার মনে হয় আমাদের কম্বাইন পশ্চিম পূর্ব মেদিনীপুর মেলালে বোধহয় তার জনসংখ্যা গিয়ে প্রায় 4 কোটি মানুষের কাছাকাছি থেকে দাঁড়াবে, প্রায় ইউরোপের 4খানা দেশের সঙ্গে। তো এই যে মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি, একটা হচ্ছে যে উপায়গুলো গভর্নমেন্টের তরফে করা হচ্ছে, আর যারা আমাদের পৌঁছবার সাহায্য করছে তারা আমাদের পিছনে, সামনে পিছনে এখানে দাঁড়িয়ে আছেন। কারণ আমরা একমাত্র সিলেক্টেড কিছু পেশেন্টদের দেখতে পাই, আর যারা আজকে আমাদের গ্রামীণ চিকিৎসক, যারা আপনারা গ্রাস রুট লেভেলে, যারা মানুষের ঘরে ঘরে যে মানুষ প্রয়োজনে আপনাদের কাছে দিনে রাতে, ভোরবেলা, মাঝরাতে আপনাদের কাছে এসে তারা নিজেদের সমস্যার কথা বলতে পারছেন, আপনারা তাদের ট্রিটমেন্ট শুরু করছেন, তাদের কিছু ওষুধপত্র দিচ্ছেন, যে চিকিৎসা ফার্দার হয়তো গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটালের মাধ্যমে হতে পারে। সুতরাং এই যে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে চিকিৎসা মানুষের কাছে এসে পৌঁছচ্ছে, আমার মনে হয় এই সময়টাতে আমরা সবাই এই যুদ্ধের সহযোগী। স্যার, একটা মানুষের হার্ট অ্যাটাক হওয়ার আগে কি কি লক্ষণ দেখা যেতে পারে? মানুষের হার্ট অ্যাটাক হওয়ার আগে অনেক রকমের লক্ষণ হয়, আমরা অনেক সময় সেই লক্ষণগুলো চেপে রাখি। কারণ আমাদের দেশে কমনেস্ট এজ হার্ট অ্যাটাক হওয়ার হচ্ছে 40 থেকে 50 বছরের মধ্যে। এবং কিছু কিছু পরিস্থিতিতে যাদের হয়তো ব্লাড প্রেশার আছে, স্ট্রোক করে, ডায়াবেটিস আছে, বিশেষত সুগার যেখানে কন্ট্রোল নেই, কোলেস্ট্রল বেশি, যারা হয়তো শরীরের দিকে নজর দিচ্ছে না, ওজন টোজন বেড়ে যাচ্ছে, এইসব মানুষদের এটা বেশি হয়। আর আমাদের দেশে মনে রাখতে হবে যে আমরা এখনও কতগুলো জিনিসের উত্তর দিইনি, যে কেন আমাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতাটা এত বেশি। আমাদের প্রায় 10 জনের মধ্যে 3 থেকে 4 জন মানুষের হয়তো ডায়াবেটিস আছে,
আর ডায়াবেটিসের মেইন ঝামেলা যে সুগার 121 না 120 সেটা ইম্পর্টেন্ট কথা নয়। ইম্পর্টেন্ট কথা হচ্ছে হার্ট, চোখ, কিডনি, এই তিনটে অর্গানের ওপর ডায়াবেটিসের কি এফেক্ট হলো, দ্যাট ইজ বাই ফার মোর ইম্পর্টেন্ট। আর আমাদের এই যে এজ গ্রুপটার দিকে আমরা আজকে চেয়ে আছি, ধরুন 40 থেকে 50 বছরের মধ্যে, এরা কেবল একজন পুরুষ বা একজন মহিলা নয়, এদের উপরে একটা পুরো পরিবার নির্ভর করে। একজন মহিলার উপরে তারা হচ্ছে একটা পুরো ফ্যামিলি সিস্টেমের, তারা হচ্ছেন একেবারে কেন্দ্রবিন্দু। সাধারণত পুরুষরা হচ্ছেন তারা খেটে খুটে চাকরি বাকরি করে একটা ফ্যামিলিকে সাস্টেন করছে। সুতরাং এই বয়সের মানুষরা যদি এফেক্টেড হয়, এটা কেবল একটা মানুষের ক্ষতি নয়, এইটা হলো একটা পরিবার প্রায় ধুয়ে মুছে যায়, একটা প্রায় ভূমিকম্প হওয়ার মতো ব্যাপার। আর যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হাঁটছি, চলছি, কাজকর্ম করছি, একটু আধটু ছুটোছুটি করছি, কিন্তু হঠাৎ যদি মনে হয় যে জিনিসটা আমি সহজে করতে পারতাম, অনায়াসে করতে পারতাম, আজকে সেইটা করতে গেলে আমার যেন একটু হাত ধরছে, আমার যেন একটু বুকটা ভারী ভারী লাগছে, আমার যেন ইচ্ছে করছে না যে সকালবেলা 8 ঘন্টা করে হেঁটে আসাটা কি তাড়াতাড়ি জগিং করতে, এইরকম জিনিস যদি আমাদের মনে হয়, তাহলে আমাদের জিনিসটা নিজেদের মধ্যে চেপে না রেখে আমাদের কাছাকাছি যে কোনো ডাক্তারের কাছে গেলে তার একটা প্রাথমিক টেস্ট করে খানিকটা আইডিয়া পাবেন। আর তারপরেও যদি মনে হয় যে এই ঝামেলাটা হার্টের থেকে আসতে পারে, তাহলে আজকে জানবেন যে আজ থেকে 2-2.5-3 বছর আগে সারা পশ্চিমবঙ্গ, উপরে কাঞ্চনজঙ্ঘা থেকে সুন্দরবন 30টা ক্যাথ ল্যাব ছিল। ক্যাথ ল্যাব যেখানে ছবি তুলে আমরা হার্টের সমস্যা বুঝতে পারি, আজকে সেখানে পশ্চিমবঙ্গের 150 করে ক্যাথ ল্যাব। কিছুদিন আগে আমরা বলতাম যে আপনাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে অ্যাঞ্জিওগ্রাফি বা ক্যাথ ল্যাব করার ফেসিলিটি ছিলই না বলতে। এখন এইবারে আমি যাতায়াত করতে গিয়ে দেখলাম যে আমাদের মেদিনীপুর এরিয়াতেও প্রায় 4-5টা ক্যাথ ল্যাব ভালো হচ্ছে, এবং অধিকাংশ জায়গায় আপনি গভর্নমেন্ট কার্ডে স্কিমে আপনার প্রত্যন্ত গ্রামে যদি কোনো ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয়, তিনি কাছে পিঠে কোনো ডাক্তারকে পেলেন না, তৎক্ষণাৎ তিনি কি চিকিৎসা করতে পারেন? সেটা একটা সমস্যা। প্রথমত তাকে যদি এমন একটা সময় হয় যেখানে তারা কাছাকাছি একটা হাসপাতালে পৌঁছে উঠতে পারছে, প্রথমেই প্রত্যেককে জানতে হবে যে বাড়িতে জিনিসটা পেশেন্টকে রেখে দিয়ে কিন্তু হার্ট অ্যাটাকের চিকিৎসা খুব একটা মোটামুটি একটা এফেক্টিভ বা একটা সুস্থভাবে হওয়া সম্ভব নয়। এই কথাটা মাথার থেকে একেবারে বার করে দেবে। এক সময় আমরা দেখতাম লোকে যে বাড়িতে অক্সিজেন নিয়ে আসছে, মাথায় বরফ দিচ্ছে, হাত পাখার হাওয়া করছে, ইত্যাদি করছে। ইট ইজ নট পসিবল। আপনারা যে কোনো উপায়ে চেষ্টা করবেন, অনেক সময় হয়ে ওঠে না। এখন মাঝরাতে হয়েছে, আপনার যাতায়াত যোগাযোগের সমস্যা আছে, আপনি হাতের কাছে যদি পারেন তাকে অন্তত 150 মিলিগ্রাম একটা অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়াবেন। তার যদি মুখে চাপ ব্যথা মনে হয়, সর্বিট্রেট হাফ ট্যাবলেট জিভের তলায় দেবেন, ঘন্টা 2-3 ওয়েট করবেন। তারপরেও যদি ব্যথাটা না কমে, আবার একটা 150 অ্যাসপিরিন আর হাফ ট্যাবলেট সর্বিট্রেট রিপিট করতে পারেন। যারা কুকুর করে ঘামছে, যাদের মাথা ঘোরা মনে হচ্ছে, কখনো তাদের বসিয়ে রাখবেন না, সবসময় একটা পাতলা বালিশ দিয়ে তখন তাদের শুয়ে দেবেন। কারণ শোয়ানো, বসা অবস্থান থেকে শোয়ানো অবস্থায় ব্লাড প্রেশার কম্পেনসেশনের পাওয়ার কমে। আর সেই সময় অনেকে যেটা ভুল করে, যে কাউকে হয়তো একটু দুধ খাইয়ে দিল, জল খাইয়ে দিল, সেদিকে জল চেষ্টা পায় দিতে পারে, কিন্তু যতক্ষণ না ব্যাপারটা একটু সেটেল করছে, মানুষকে কিচ্ছু খাওয়াবেন না। কারণ একটা টেন্ডেন্সি থাকে সেই সময় বমি করা, তখন আমরা ঠিক আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। হঠাৎ করে যদি কেউ এক গাদা জল, দুধ এইসব খাইয়ে দেয়, ওকে বমি করে সেইটা আবার লাংসে চলে যাবে, সেখান থেকে অ্যাসপিরেশন। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তাকে শুনিয়ে দেবেন, একটা পাখাটাকে ভরে থাকলে পাখাটা চালিয়ে দেবেন, অ্যাসপিরিন নাইট্রেট দেবেন, 3 ঘন্টা ওয়েট করবেন, আর করলে আবার রিপিট করবেন,
আর সব সময় মনে রাখতে হবে যে কোনো উপায়ে পারেন হাতের কাছে যে কোনো ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে, হেলথ সেন্টার, গভর্নমেন্ট হসপিটাল, মেডিকেল কলেজ, প্রাইভেট নার্সিংহোম, যে কোনো জায়গায় তাকে ইমার্জেন্সিতে হাজির কেন হাজির করবেন? তো তারা একটা ইসিজি করে দেখবে, আর দুদিন বাদে একটু অপেক্ষা করুন, বেশি দিন বাকি নেই, মাস 6-এর মধ্যে প্রত্যেকটা মোবাইল ফোনে ইসিজি করা যাবে এবং প্রত্যেকটা মোবাইল ফোন এআই কানেক্টেড থাকবে। আপনি ইসিজি ফিট করে দিলে অটোমেটিক ডায়াগনোসিস হয়ে যাবে এবং মোবাইলই আপনাকে বলে দেবে কি ট্রিটমেন্ট। স্যার, দেখা যাচ্ছে অনেক হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই হার্টের ট্রিটমেন্ট হচ্ছে না কিংবা হার্ট অপারেশন না, হচ্ছে না। দেখুন, সেখানে আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে কতগুলো জিনিস এখন একটু খাপছাড়া হয়ে আছে। কোন জিনিসটা খাপছাড়া হয়ে আছে? যে আমি যতটুকু খবর রাখি, যেহেতু হার্টের ব্যাপারে বেশ কিছু খোঁজ খবর আমরা রাখি, ধরুন 10 বারের মধ্যে 9 বার আপনি যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক বা যেটাকে আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আপনি যদি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে গভর্নমেন্ট হসপিটাল নিশ্চয়ই আপনাকে ট্রিট করবে। কিছু কিছু গভর্নমেন্ট হসপিটাল যারা হয়তো একটা ইসিজি করার পরে আর কিছু ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে আপনাকে শুধু লিখে দিয়ে একটা নর্মাল স্যালাইন বা ডেক্সট্রো শুরু করে দেওয়াটা ট্রিটমেন্ট। ইসিজি যদি কনফার্ম করে একটা হার্ট অ্যাটাক হয়েছে, সেখানে ন্যূনতম একটা ওষুধ দিতে হবে যেটাকে থ্রম্বোলিসিস, সেই ওষুধটা দিলে পরে আমরা হার্টের রক্তের ব্লকগুলোকে সরিয়ে দিতে পারি, তার হার্ট মাসেল খানিকটা রক্ষা পেতে পারে। সুতরাং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে যে সেন্টারে থ্রম্বোলিসিস করা যেতে পারে সেই সেন্টারে পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে নেবে। আর যদি আপনার ভাগ্যটা ভালো থাকে যে আপনার হাতের কাছে এমন হসপিটাল থাকে যারা তাড়াতাড়ি একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে পারে কোথায় ব্লক আছে আর সেটা ঠিক করে দিতে পারে, তাহলে সোনায় সোহাগা, দেন ইট ইজ ইভেন বেটার। স্যার, অনেক নার্সিংহোমগুলোতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থাকা সত্ত্বেও তারা নিচ্ছে না, করছে না। এটা আপনার মাধ্যম দিয়ে এখানে দুটো জিনিস বুঝবেন। একটা হচ্ছে, ধরুন আমাদের কেউ অজ্ঞান হয়ে গেছে, কারো শ্বাসকষ্ট হয়েছে, যেটাকে কার্ডিয়াক প্রবলেম বলে মনে হচ্ছে না, এরকম অনেক পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ড নিতে তাদের অনীহা আছে। কেন অনীহা আছে? কারণ ধরুন একটা অ্যাকিউট অ্যাজমা, সেরিব্রাল স্ট্রোক, কারো খুব সিরিয়াস ইনফেকশন, সেপসিস, এইরকম ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলোতে অনেক প্রাইভেট ইনস্টিটিউশন নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ স্বাস্থ্যসাথী কার্ডে তারা যে বেড চার্জ এবং ওষুধপত্রের খরচা পাবে তারা কুলিয়ে উঠতে পারবে না। সুতরাং সেখানে গভর্নমেন্টকে রিকোয়েস্ট যে আপনারা প্রাইভেট হসপিটালদের সঙ্গে মোটামুটি একটা স্বচ্ছভাবে যে তারা এতটা ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথীতে করতে পারে, তার উপরে কোনো ওষুধপত্র লাগলো, গভর্নমেন্ট যদি সেটাতে লুকোচুরি না করে, সেখানে কোনো রকম আমি ওই ম্যানেজ করে রেখেছি, আমি ওই কাঁচা পয়সার বেশি এক্সট্রা টাকা এইসব না করে গভর্নমেন্ট যদি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যালাউ করেন যে আপনার এই কন্ডিশন, আপনার সিভিয়ার অ্যাজমা হয়েছে, সেরিব্রাল স্ট্রোক হয়েছে, এই জন্যে 2-3টে বাড়তি ওষুধ দরকার, সেই ওষুধটা প্রপারলি রিসিটেডভাবে যদি গভর্নমেন্টকে দেওয়া হয়, যদি পেশেন্টকে দেওয়া হয়, আইদার গভর্নমেন্ট চাইলে সেটা রিম্বার্স করতে পারে বা পেশেন্ট নিজে সেটা পে করতে পারে। দুর্ভাগ্যবশত এখন যেটা হচ্ছে যে অনেকে মুখে বলছে না যে আমরা এটা নেব না, তারা একটা ভাষা কথা বলছে যে স্বাস্থ্যসাথীতে কেবল আপনার অমুক বেড ভাড়াটা আছে বলে তাদের একটা মেলা, বিরাট একটা ওষুধের ফিরিস্তি তার কাছে আসছে। তো এনিওয়ে, যে কোনো ইনিশিয়াল স্কিমে এই অসুবিধাগুলো হতে পারে। সুতরাং গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যে আমাদের যেমন গভর্নমেন্টকে বিশ্বাস করতে হবে, গভর্নমেন্টকে সেরকম হসপিটাল এবং বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনদেরও বিশ্বাস করতে হবে। আপনারা অ্যালাউ করুন যাতে এই একটা মানুষ যখন ইমার্জেন্সিতে এসে পড়ে তখন তো তার কপালে লেখা থাকে না এটা সেরিব্রাল স্ট্রোক না হার্ট অ্যাটাক না অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন না কি হয়েছে আমরা জানি না। সুতরাং অ্যাটলিস্ট সেই ফেজটা যাতে মোটামুটি
স্বচ্ছভাবে সৎভাবে তাদের ট্রিটমেন্টটা শুরু করা যায়। আমার ধারণা যে নিশ্চয়ই আমাদের হেলথ ডিপার্টমেন্টে যারা আছেন তারা এই ব্যাপারটাকে ট্রিটমেন্ট করলে পরে আমরা একটা সমাধানে আশ্বাস করব। অনেকটাই চিকিৎসা মানুষের কাছে আনা গেছে, যেটুকু এখানে অস্বচ্ছতা আছে, যেটুকু এখানে একটা ওই খানিকটা আলো খানিকটা অন্ধকারে কাজ করার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমরা যত তাড়াতাড়ি সলভ করে মানুষকে তার এই যে একটা অ্যাকিউট ইমার্জেন্সি পরিস্থিতি প্রথম থেকে 3 ঘন্টার চিকিৎসা ইজ ক্রিটিক্যাল, সেটা যতটা ভালোভাবে দিতে পারবো সেটাই আমাদের একমাত্র অবজেক্টিভ হওয়া উচিত। বলছি স্যার, দেখুন, আমি সেটা যদি হয়ে থাকে, একবারও হয়ে থাকে, দুবারও হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সেটা হবার কথা নয়। এবং আপনাদের মাধ্যমে আমরা বলি যে অনেক সময় আমাদেরও মধ্যে একটা টেন্ডেন্সি থাকে মানুষের কাছে প্রমাণ করার যে আমরা কত বড় পরের দিন দেখে দিতে পারে, সে কাউকে বললো যে না 5 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দেবে। দেখুন, এই সমস্ত উপর চালাকিগুলো করার প্রথমত আজকের দিনে কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আপনারা যে কোনো পারবেন, শুধু আমার কথা, এটা আমার কথা, পশ্চিমবঙ্গে 1 লক্ষ রেজিস্টার্ড ডাক্তার আছে। পশ্চিমবঙ্গে এরা যারা রুরাল প্র্যাকটিস করছেন এদের মতো মানুষ আরও অন্তত 1 থেকে 1.5 লক্ষ আছে। সুতরাং উই আর আ পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। এবং আজকের দিনে বুঝতে হবে যে আমাদের কাছে ওই সমস্ত যে আরে ভাই অত যদি নিজের দাম বাড়াতে হতো তাহলে তো আমরা এখন মাথায় ডাক্তার পড়ে গেছে বলে না হলে সিনেমা করতে, তো সেটা তো অন্য ব্যাপার। একটা ডাক্তারকে ডাক্তারের মতো ব্যবহার করতে হবে। আমাদের এই উপর চালাকিগুলো একদম শোভা পায় না এবং আই রিগ্রেট। এবং আপনাদের সবাইকে বলবো যে অমুককে ধরে যেতে হবে, তমুককে ধরে যেতে হবে, করবেন না। আপনারা নিজেদের এই যে আমি সর্বসমুখে, আমি কোভিডের সময় অন্তত 4 বার আমার ফোন নম্বর সবাই কাছে আমি দিয়েছি। আপনি আদৌ চান, আপনি নির্দ্বিধায় আমাকে নিজস্ব আমার পার্সোনাল মোবাইলে ফোন করবেন। আমার নাম্বার হলো 9830080006। আই হ্যাভ নো হেজিটেশন। আমি বাড়ির লোক ছাড়া সবাই ফোন করি, আমার কোনো অসুবিধা নেই। আমার ফোন, আমি বিদেশে যে কোনো জায়গায় থাকি, আমার ফোন কখনো সুস্থ হবে। আমার নাম্বার হলো 9830080006।